প্রতিবাদ, উত্তেজনা আর হাতাহাতির মধ্য দিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। বৈষম্যের অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা, বলছেন পদধারীরা। সংগঠন একটা দিয়ে উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে কিন্তু একটি ইতিবাচক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি। প্রধান শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দেব অন্যান্য শিরোনামগুলো। নির্বাচনমুখী যাত্রায় বিএনপি 28 বছর পর কাল বর্ধিত সভা, থাকছে বড় চমক। পরিবর্তিত পরিস্থিতিতে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। প্রতিবেশী ভারতকে অহেতুক চাপ দিতে চায় না জামাত, জানালেন আমির। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারের আপিল মঞ্জুর। 6 মাসে অপরাধ বেড়েছে 40%, তথ্য পুলিশের। কিছুতেই ভয় কাটছে না মানুষের, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। গ্যাসের মূল্য বৃদ্ধির শুনানিতে হট্টগোল, তোপের মুখে বিইআরসি। প্রস্তাবকে অযৌক্তিক বলছে ক্যাব, আন্দোলনের হুমকি। 60 কোটি টাকা বিনিয়োগে মিলবে স্বপ্নের আমেরিকার নাগরিকত্ব। গোল্ড কার্ড ভিসা চালুর ঘোষণা, মজবুত হবে অর্থনীতি, আশা ট্রাম্পের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। হাতাহাতি মারামারির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন সংগঠন, ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুরুতেই বৈষম্যের অভিযোগ তুলে স্লোগান দেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের সাথে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রায় ঘণ্টাখানেক পর বৈরী পরিবেশে নতুন এই কমিটি ঘোষণা হলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগেই দুই পক্ষের হাতাহাতি। প্রায় 40 মিনিট যাবৎ চলে এমন মারমুখী অবস্থা। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত 2 জন। বিকেল 3টায় মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই কমিটি গঠনে বৈষম্যের অভিযোগ তুলে নানা স্লোগান দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দেখুন, কেন্দ্রীয় সংসদের যেই 4 জনকে আমরা লিডারশিপে নিয়ে এসেছি তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে এক রয়েছে। যেমন আবু বাকের মজুমদার, জাহিদ আহসান সদস্য সচিব হিসেবে রয়েছেন, মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে একমত হয়েছে। তীব্র প্রতিবাদের মুখেই নতুন কমিটি ঘোষণা করা হয়। নাম দেওয়া হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটিতে আহ্বায়ক করা হয় বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান আর মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসিরকে। মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফা খাতুনকে। কমিটি ঘোষণার পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 28 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। সকাল 10টায় জাতীয় সংসদের এলটি হল প্রাঙ্গণে শুরু হবে এই সভা। পরিবর্তিত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে এবং দলকে শক্তিশালী করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপি নেতারা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। বর্ধিত সভা সফল করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় নির্বাচন সহ আরো নানা কারণেই বাড়তি গুরুত্ব বহন করছে বিএনপির বর্ধিত সভা। বদলে যাওয়া বাস্তবতা বিবেচনা করে বৃহস্পতিবারের সভাকে অতি গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমরা আশা করি যে বর্ধিত সভার মাধ্যমে আমাদের দল আরো অনেক বেশি সুসংগঠিত হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেবেন, নির্দেশনা দিবেন, আমরা সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব। এরই মধ্যে মঞ্চ, প্যান্ডেল নির্মাণ সহ প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে কিছুক্ষণ পরপরই অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন দায়িত্বশীল নেতাকর্মীরা। আমাদের দলীয় কর্মীদের সবাই যেন সুশৃঙ্খলভাবে জনগণের পাশে থেকে দলকে আরো শক্তিশালী করে। ত্যাগী নেতারা, নির্যাতিত নেতারা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আসবে, এটাই প্রত্যাশা।
বর্ধিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রিত তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন, একই সঙ্গে তাদের দিবেন নানা দিক নির্দেশনা। সবাই যার যার কমিটি নিয়ে কাজ করছে এবং আমি আপ্যায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আমাদের যে এখানে প্রস্তুতি তা প্রায় কালকের জন্য প্রায় সম্পন্ন হয়েছে। ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বর্ধিত সভা, বলছেন নেতারা। একটা দৃঢ় ঐক্যের উপর আমরা দাঁড়াতে চাই, যে কারণে আজকে যে সকল ষড়যন্ত্র হচ্ছে আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি, যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এলাকার জনগণের যে পালস, সে পালসকে ধারণ করেই আসবেন। তারপর এখানে এসে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে সভাস্থল পরিদর্শন করেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভা বাস্তবায়ন কমিটির সদস্য ও উপকমিটির আহ্বায়কদের সাথে নিয়ে পুরো প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। সুতরাং আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বর্ধিত সভায় প্রায় 4000 নেতাকর্মী অংশ নেবে বলে জানিয়েছে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে কর্মপন্থা নির্ধারণ এবং দলকে শক্তিশালী করতে এই বর্ধিত সভা থেকে নানা সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে তাদের প্রত্যাশা, আগামী দিনে কেন্দ্রীয় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, একথা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখে আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে। স্থানীয় নির্বাচন বলতে সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এই সবগুলো নির্বাচন যদি আমরা শুরু করি তাহলে প্রায় 1 বছর সময় লাগবে। প্রতিবেশী ভারতকে অহেতুক চাপ দিতে চায় না জামাত, জানালেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পঞ্চগড়ে জেলা জামায়াতের কর্মী সভায় এই কথা বলেছেন তিনি। আরো বলেন, অহেতুক প্রতিবেশী দেশকে আক্রমণ করতে চায় না জামাত, তবে প্রতিবেশীদের চাপিয়ে দেওয়ার মানসিকতাও অপমানজনক। এ সময় 2022 সালে নৌকাডুবিতে বাবা মা হারানো সনাতন ধর্মাবলম্বী 2 শিশুর পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন জামায়াত আমির। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানির দিন ধার্য করা হয়েছে 22 এপ্রিল। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির এটি প্রথম ঘটনা। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর 113 যুক্তিতে খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। সেই রায় রিভিউ চেয়ে করা শুনানিতে নতুন করে আপিলের অনুমতি পেলেন এই জামাত নেতা। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার এটি প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা সহ নানা অসঙ্গতির 4টি কারণে সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে বলে জানান আজহারের আইনজীবী। Appellate Division
2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই। ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না। যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আব্দুল কাদের মোল্লার রায়ের আলোকেই এই আপিল অনুমতি দেওয়া হয়েছে। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক। আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি। তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছি আইনের মধ্যে। সরকার সেটা করেছে। অতএব আমরা পিটিশনারের সাবমিশনের এগেইনস্টে যাওয়ার আইনগত বা তথ্যগত কোনো সুযোগই নাই। আগামী 2 সপ্তাহের মধ্যে এই মামলার সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে 22 এপ্রিল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চুরি ছিনতাইয়ের আতঙ্কে ভুগছে সারা দেশ। খোদ পুলিশের হিসেব বলছে গত 6 মাসে অপরাধ বেড়েছে প্রায় 40%-এরও বেশি। তবে অপরাধীদের ধরতে নিয়মিত অভিযানের কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। আর স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, শিগগিরই উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। দর্শকে নিয়ে একটি প্রতিবেদন দেখে আসবো। চট্টগ্রাম নগর জুড়ে এখন যেন কেবলই ছিনতাই আতঙ্ক। শুধু শহর কেন্দ্রিক নয়, ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এমনকি সম্প্রতি নগরের বারিক বিল্ডিং এলাকায় ছিনতাইকারীদের ঘাঁটিতে হানা দিতে গিয়ে আহত হয়েছে 2 পুলিশও। সব জায়গায় রেপ, তারপরে ছিনতাইকারী এগুলো বাড়তেছে দিন দিন। তারপরে এক এক জায়গায় এক এক রকমের মেয়েদের কোনো সুরক্ষাই নাই। দাম একটু বেশি থাকে, ওইসব মোড়ে এরকম ছিনতাইকারী করে। অনেক সময় দেখা যায় বাস থেকে টেনেও নিয়ে যাচ্ছে। ব্যাগ সহ মোবাইলে টাকা ছিল, সব চলে গেছে। বা অনেককে আমরা দেখেছি রিক্সা দিয়ে যাচ্ছে পথচারী, সে অবস্থার মধ্যে ওখান থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। প্রায় একই চিত্র দেশের অন্যান্য এলাকারও। নিশ্চিন্তে বাইরে দিতে পারতেছেন না, নিরাপদে বাইরে দিতে পারতেছেন না। আপনার বাইরে দিতে গেলে দেখা যায় যে আপনার জীবনের হুমকি থাকে, জিনিসের হুমকি থাকে। অপরাধীদের দূরত্ব তো অসম্ভব বেড়ে গেছে। তাদের কারণত মানুষ এখন ভয়ের মধ্যে আছে মানুষরা। খোদ পুলিশের হিসেবেই গত 6 মাসে আগের চেয়ে অপরাধ বেড়েছে প্রায় 40%। এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের আধিপত্যের লড়াইয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। তবে ছিনতাই অপরাধ রোধে অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা। চুরি ছিনতাইয়ের যে একটা প্রবণতা বেড়ে গিয়েছিল, সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা পেশাদার এবং চিহ্নিত ছিনতাইকারী, চোর, এদেরকে আমরা কিন্তু অনেককে গ্রেপ্তার করেছি। বাকিদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীও কাজ করে যাচ্ছে। কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহ্বানও জানান তিনি। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। সকলের সহযোগিতায় শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বলেও আশা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের 4 বিমানবন্দরে যাত্রীদের ব্যবহারের জন্য 1000 হেভি লাগেজ ট্রলি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকলেও তাদের পার হতে দেয়া হয়নি বেবিচকের মূল ফটক। এদিকে দুদক চেয়ারম্যান বলেছেন, যতটুকু স্বাধীনতা আছে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে দুদক। $160 ট্রলি $300 বেশি দামে কিনে 7 কোটির অধিক টাকার কেলেঙ্কারির অভিযোগ ওঠে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। এ বিষয়টি খতিয়ে দেখতে বুধবার দুদকের 3 সদস্যের প্রতিনিধি দল হাজির হয় বেবিচক কার্যালয়ে। গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত থাকলেও ভেতরে প্রবেশ করতে দেয়নি বেবিচক কর্তৃপক্ষ। অভিযান শেষে ঢুকতে দিলেও গণমাধ্যম কর্মীদের এড়াতে রুম আটকে ভেতরে বসে থাকেন বেবিচকের নির্বাহী পরিচালক রেজাউল করিম। পরে দুদকের প্রতিনিধি দল শাহজালাল বিমানবন্দরে সশরীরে ট্রলি এবং লাগেজ পরিদর্শনে গেলে সেখানেও বাধার সম্মুখীন হন গণমাধ্যম কর্মীরা। আপনি কথা বলছিলেন, আপনাকে কোনো নিউজ আসছে, মানে মিডিয়ার লোকজন যে আছে এটা নিউজ আসছে, এটা কি আপনারা জানেন? এখন আমি কি করবো, এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি আপনাদেরকে ঢুকতে না দেয়। অভিযান পরিচালনা করতে এসে যথেষ্ট অসহযোগিতার সম্মুখীন হন দুদকের কর্মকর্তারাও। আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য আমরা যখন অফিসিয়ালি আমাদের একটা আদেশ দেওয়া হয়, আমরা
যে কোনো জায়গায় বিনা বাধায় যাইতে পারি এবং কাজ করতে পারি। মানে আমরা ডিরেক্টলি করতে পারিনি, কিন্তু ওনাদের অফিসার পাঠিয়েছেন, ঢুকার ব্যবস্থা করেছেন। এদিকে পাবনায় গণশুনানি শেষে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছে দুদক। দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি হওয়া উচিত। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্য সংবাদ। শিল্পে ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে তোপের মুখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব রবিবারের মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। সংগঠনটি বলছে, মাত্র ৩৫০০ কোটি টাকা বাঁচাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী। গ্যাস সংকটে একরকম বিপর্যস্ত দেশের শিল্প কারখানা। এতে গ্যাস নির্ভর শিল্পে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। লোকসানে পড়ে বন্ধ অনেক কারখানা, স্থবির হয়ে পড়েছে নতুন বিনিয়োগ। এমন অবস্থায় শিল্প কারখানার বয়লার ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ইউনিট প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করে পেট্রোবাংলা। সেই প্রস্তাবের উপর রাজধানীর বিয়াম মিলনায়তনে বুধবার শুনানি আয়োজন করে BIRC। তবে শুনানি চলাকালে অংশীজনদের তোপের মুখে পড়ে কমিশনের কর্মকর্তারা। BRCর অবর্তমানে 1 টাকা করে নিয়ে চলে গেছে। BRC সেই 1 টাকার উপরে নির্ভর করে কি মূল্যায়ন নির্ধারণ করবে, নাকি এগুলো বাতিল করে আগেরটাই ফিরে যাবে? সেই ডিসিশন BRCকে নিতে হবে, কারণ আইনে অন্তত ওই আইনের আওতায় যা করা হয়েছে সেটা সুরক্ষা দেওয়া হয়নি। ভোক্তারা বলেন, মাত্র ৩৪০০ কোটি টাকা বাঁচাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ভয়ঙ্কর গণবিরোধী। ৩ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির শুনানি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাড়তি টাকা পাবে সরকার বা পেট্রোবাংলা, ৩৪০০ কোটি টাকার তার দরকার। সে অলরেডি আমার কাছ থেকে শুধু একটা ব্যয়, আরোগুলো ব্যয়ের কথা তো আপনাদের বোঝার দরকার নেই। সেটা যখন কমানোর জন্য আমরা বসবো BRC-কে নিয়ে, তখন বুঝবেন যে কত জায়গায় কতভাবে কমানো যায়। বিগত সময়গুলোতে গণশুনানিতে জনগণের কথা শোনা হয়নি। সেক্টরে আপনাদের রেট হলো 15.50 এবং সেটা আপনি ইন্ডাস্ট্রি সেক্টরে এসে সেটাকে আপনি 30 টাকা করে দিচ্ছেন, ক্যাপটিভে আপনি 30 টাকা করে দিচ্ছেন। ভাই, এর আগে বিয়াম মিলনায়তনের সামনে শুনানি বন্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এই দামটা দ্রুত। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। $5 মিলিয়ন মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগ টানতে এমন নয়া পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের যুক্তি, গোল্ড কার্ডের মাধ্যমে ভিনদেশিরা ধনী হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে মার্কিন অর্থনীতি। আর এতে বাংলাদেশি ধনাঢ্যদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর নয়া সুযোগ তৈরি হচ্ছে। বিনিয়োগ আকৃষ্ট করতে পৃথিবীর অনেক দেশের রয়েছে গোল্ডেন ভিসা কর্মসূচি। এর মাধ্যমে দেশগুলো বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আকৃষ্ট করে এবং বিনিয়োগকারীদের সে দেশে বসবাস করার অনুমতি দেয়। এই তালিকায় প্রথম সারিতে আছে পর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, কানাডা, আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এবার সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার কার্যক্রম চালালেও ভিনদেশীয় ধনীদের নাগরিকত্ব দিতে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর জন্য অভিবাসীদের গুনতে হবে $5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক 60 কোটি টাকারও বেশি। আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। তারা প্রচুর অর্থ ব্যয় করবে, প্রচুর কর দেবে এবং প্রচুর লোক নিয়োগ দেবে। And they'll be successful and they'll be spending a lot of money and paying a lot of taxes and employing a lot of people. গোল্ড কার্ডের মাধ্যমে 10 মিলিয়ন কার্ড বিক্রির কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, যা জাতীয় ঋণ কমাতে সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড, যা গ্রিন কার্ডের একটি উন্নত সংস্করণ হিসেবে পরিচিত হবে।
ট্রাম্পের এই সিদ্ধান্তে বিভিন্ন দেশের মতো বাংলাদেশি ধনাঢ্যদের মার্কিন মূল্যকে নাগরিকত্ব পাওয়ার নতুন পথ উন্মোচন হলো বলে মনে করছেন অভিবাসীরা। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এরই সাথে শেষ করতে হচ্ছে নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।